আয় আয় তারুণ্য আয় তারুণ্য আয় আয় অগ্নিগিরির লাভার মতো উদ্গিরিত হই, অগ্নিগিরির লাভার মতো উদ্গিরিত হই। দুঃখ সুখের মাঝেও চির উজ্জীবিত রই, দুকুল ভাঙা ঝড়ের মতো নিত্য তুলে পায়। আয় তারুণ্য আয় 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 তারুণ্য আয়, আয় তারুণ্য আয় 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 তারুণ্য আয়, আয় আয় তারুণ্য আয়, আয় তারুণ্য আয় আয় অগ্নিগিরির লাভার মতো উদ্গিরিত হই, অগ্নিগিরির লাভার মতো উদ্গিরিত হই। দুঃখ সুখের মাঝেও চির উজ্জীবিত রই, দুকুল ভাঙা ঝড়ের মতো নিত্য তুলে পায়। আয় তারুণ্য আয় 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 তারুণ্য আয়, আয় তারুণ্য আয় 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 তারুণ্য আয়, আয় আয় তারুণ্য আয়, আয় তারুণ্য আয় 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 তারুণ্য আয়। তোর মুক্ত স্বাধীন দু হাতে যে শেকল পরালো, স্বপ্ন সাজির চোখের কোণে অশ্রু ঝরালো। মুক্ত স্বাধীন দু হাতে যে শেকল পরালো, স্বপ্ন সাজির চোখের কোণে অশ্রু ঝরালো। সেই অত্যাচারীর বুকের চাতাল ভেঙে দিলে হিংস্র মাতা দীপ্ত চরণ খায়। বজ্র কঠোর আওয়াজ তুলি পাহাড় ছাপিয়ে, হাল জামানার ফেরাউনে প্রাসাদ কাঁপিয়ে। আয় বজ্র কঠোর আওয়াজ তুলি পাহাড় ছাপিয়ে, হাল জামানার ফেরাউনে প্রাসাদ কাঁপিয়ে। এই শান্ত শীতল ভূভাগে যে আগুন ধরালো, রাত্রি প্রতিম সমাজ ধারায় হিংসা ছড়ালো। এই শান্ত শীতল ভূভাগে যে আগুন ধরালো, রাত্রি প্রতিম সমাজ ধারায় হিংসা ছড়ালো। সেই স্বৈরাচারীর দের কবর রক্তে নাচুক তপ্ত খবর, প্রাণ যদিও যায়। আয় আয় তারুণ্য আয়, আয় তারুণ্য আয় আয় অগ্নিগিরির লাভার মতো উদ্গিরিত হই, অগ্নিগিরির লাভার মতো উদ্গিরিত হই। দুঃখ সুখের মাঝেও চির উজ্জীবিত রই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আবারও রেকর্ড করলেন ইসলামী ছাত্র শিবির। মানে ছাত্র শিবির এমন এমন কিছু করতেছে যেগুলো অন্যান্য ছাত্র সংগঠনেরা কল্পনাও করতে পারে না, সেগুলো ছাত্র শিবির করে দেখে দিচ্ছে। আপনারা গতকালকে দেখেছেন যে ছাত্র দলের সভাপতি রাকিব বুড়া চাচা, সে ছাত্র শিবিরের নামে মিথ্যাচার করেছে। মানে একজন দলের সভাপতি কিভাবে তার কথাবার্তা বলতে হবে সেগুলো সে শিখেনি, সে দলের সভাপতি হয়ে আছে। তার বয়স 37 বছর, অথচ একজন মানে শিক্ষার্থীর চাকরির বয়স সীমা হচ্ছে 35 বছরের মধ্যে তার চাকরি না হলে সে চাকরি পাবে না, অথচ তার বয়স 37, সে এখনও ছাত্র। এই কারণে গতকালকে বলেছিলাম তাকে বয়স্ক ভাতা দেওয়ার জন্য। তো দর্শক, ছাত্র শিবির কি করে দেখেছে যা আপনার ভিডিওর শুরুতে সামান্য একটু দেখলেন, আমি আপনাদের বিস্তারিত বলতেছি। ছাত্র শিবির 36শে জুলাইকে ফেমে বন্দি করেছে, এবং এটা একটা রুমের মধ্যে যে 36শে জুলাইকে মানে ধারণ করা যায় সেটা শিবির করে দেখিয়ে দিয়েছে। আমি একটু আপনাদের পড়ে শোনাই। ফেমে বন্দি 36শে জুলাই, গণ অভ্যুত্থানের পূর্বাপর শীর্ষক ফাঁসিবাদ বিরোধী আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। তারিখ গতকালকে হয়ে গেছে এবং আজকে হবে। তারিখ 7 ও 8 ডিসেম্বর 2024, সময় সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা। স্থান নলিনীকান্ত ভট্টশালী গ্যালারি, জাতীয় জাদুঘর, শাহবাগ, ঢাকা। এটা কিন্তু সবার জন্য উন্মুক্ত, যে কেউ গিয়ে দেখতে পারে। সেখানে বিভিন্ন দেশি বিদেশি সাংবাদিকেরা যাচ্ছে, তারা ভিডিও করতেছে। মানে এক কথায় অবাক করার দৃশ্য।
যে ছাত্র শিবির কিভাবে সম্ভব এগুলো করলো। আমি কালের কণ্ঠ সাংবাদিকের একটা ভিডিও দেখলাম, অসাধারণ একটা ভিডিও করেছে এই জাদুঘরে এসে শিবির যেটার আয়োজন করছে। যে আমাদের সম্মানিত ওকা ওবায়দুল কাদেরকে আমরা এখানে দেখতে পাচ্ছি। জুলাই গণবিপ্লবটা হইতোই না যদি না শেখ হাসিনা থাকতো। এখানে লেখা আছে যে আকামের মাল। মহামান্য ডিবি প্রধান যিনি ছিলেন ডিবি হারুন, তাকে আমরা দেখতে পাচ্ছি। ছাত্রলীগ সভাপতি সাদ্দাম, সে একটা কথা বলেছিল, দেখা না দিলে বন্ধু কথা কইও। তো দর্শক, বেশি দেরি না করে চলুন আমরা ছাত্র শিবিরের মানে এটা রেডি করার পর ছাত্র শিবিরের সভাপতি এবং সেক্রেটারি এবং শিবিরের নেতাকর্মীরা এটা আগে ঘুরিয়ে দেখেছে। তো চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি। অথবা অন্যান্য জায়গাগুলো এগুলো এখানে নিয়ে আসা হয়েছে। শহীদ জাহিদকে পিটিয়ে ছাত্রলীগ মেরে ফেলেছে, তার আশপাশে তার বন্ধুরা, তার সহপাঠীরা। এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিত্র। আমরা জানি যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন বেশ অনেক ছাত্রীকে আহত করা হয় এবং একজন বোনের যে রক্তাক্ত মুখ, এটা আমরা এখানে দেখতে পাচ্ছি। 15 জুলাই যে চিত্রটা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগের উপর অত্যাচারের এটা আরেকটা ছিল যে অনেকেই মন্তব্য করেছেন বিভিন্ন। এটা হলো শহীদ ইয়ামিন। বর্বরতার আসলে এক নজির আমরা দেখতে পাচ্ছি, টেনে হিচড়ে তাকে নিয়ে যাওয়ার একটা চিত্র। আমাদের জুলাই বিপ্লবের দেয়াল চিত্র, যে দেয়ালগুলো মূলত সারা বাংলাদেশে ছেয়ে গিয়েছিল, আমাদের তরুণ কিশোররাই মূলত এই দেওয়ালগুলো এঁকেছিল। সেই দেয়ালের চিত্রগুলো মূলত এখানে নিয়ে আসা হয়েছে। এখানে আমরা মীর মুগ্ধের পানি লাগবে কিনা সেটা, কান্ডারি হুঁশিয়ার, 36 জুলাই, বিকল্প যে আমরাই তরুণরাই, এটা মূলত এখানে নিয়ে আসা হয়েছে। এখানে শহীদ শান্ত ভাইয়ের, উনি ইসলামী ছাত্র শিবিরের সাথী ছিলেন, আপনারা সবাই জানেন। তো ওনার একটা ফেসবুক স্ট্যাটাস, উনি লিখেছিলেন যে হৃদয় শাহাদাতের উচ্চাকাঙ্ক্ষা লালন করে, সে হৃদয় কখনো হতাশ হয় না। আপনারা জানেন পরবর্তীতে শহীদ শান্ত ভাই শাহাদাত বরণ করে একবারে 16 তারিখের ঘটনায়। শুদ্ধোদয়ের মিছিল এখানে উপরে অনেকগুলো আছে। এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের শিশু রিয়া, সেও আসলে রক্ষা পায় নাই, বুলেটের ঘাতক বুলেটের আঘাতে সেও শাহাদাত বরণ করে, সে মারা যায়, বিমান থেকে তাকে গুলি করা হয়। এখানে আমরা আরো কিছু চিত্র দেখতে পাচ্ছি যে আমাদের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে, পুলিশ কিভাবে, আমরা এটা মনে পড়ে যতটুকু যে আমরা যেদিন কর্মসূচি পালন করেছিলাম, এই কর্মসূচিটা ছিল হাইকোর্টে, সেখানে একজন ভাইকে পুলিশ মুখ চেপে ধরেছিল। এখন আমরা এখানে 36 জুলাইয়ের যে ঘটনা ছিল, এখানে যারা মূলত আমাদের বিরুদ্ধে যে গণহত্যা ছিল, এটা যারা নেতৃত্ব দিয়েছিল, তাদের চিত্রগুলো নিয়ে আসা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পলক, যিনি মূলত নেট বন্ধ করে ভেবেছিল যে পুরো পৃথিবীকে অন্ধকারে রেখে বাংলাদেশে একটি গণহত্যা চালিয়ে তারা পার পেয়ে যাবে। এই পলকের ছবি আপনারা জানেন। এখানে আরেকজনের ছবি, 5,500 দুর্নীতিবাজ, আপনারা সবাই জানেন তার ছবি। এরপরে আমাদের আরেকজন ব্রুটাল পিপল, আপনারা তাকে দেখতে পারেন। সে বলছিল যে শহীদ আবু সাইদ নাকি ড্রাগ। তা আমরা এখানে লিখেছি যে অ্যাকচুয়ালি আই ওয়াজ ড্রাগ, মানে আরাফাত ওয়াজ ড্রাগ, নট আস। এটাই আমরা মূলত এখানে বলার চেষ্টা করছি। এরপরে এখানে আরো অসংখ্য আয়নাঘরের চিত্র। এরপরে অনেক মিনিস্টার পালিয়েছেন, বিভিন্ন সময় বড় বড় কথা বলেছেন। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক, সাবেক বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, যার নেতৃত্বে মূলত হয়। ভণ্ড দরবেশকে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের শেয়ার বাজার, সাধারণ মানুষের অর্থ লুটপাটের জন্য যে মূলত কাজ করেছে। আমরা অসংখ্য নাটক দেখেছি। আমরা বাংলাদেশের সকল তরুণ সমাজ বলেছিল যে নাটক কম করো প্রিয়, এবং আলটিমেটলি আপনারা জানেন ভাতের হোটেল, এটা এখানে নিয়ে আসা হয়েছে। হারুন চাচ্চু
এরপরে এখানে হলো যে যার নেতৃত্বে মূলত শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হেলমেট লীগ যেটাকে বলি আমরা, সেটার যিনি মূলত এটা কারিগর, তার চিত্র মূলত এখানে নিয়ে আসা হয়েছে। এরপরে আমরা আসলে এখানে আমরা যেটা নিয়ে এসেছি, আপনারা একটু দূরে গেলে আপনারা দিতে পারবেন ভালোভাবে। দেখেন আমরা আসলে অসংখ্য শহীদের ঘটনা দেখেছি। এখানে শহীদ এখানে এখানে শহীদ বিশ্বজিৎ তো শিবির হতো। শহীদ বিশ্বজিৎ মুসলিম ছিল না, কিন্তু বিশ্বজিৎ যে আসলে শিবির হতো, আমরা যারা মিডিয়ায় ছিলাম আমরা কি এভাবে কভার করতে পারতাম? আপনার সাথে যদি সত্যি শিবির হতো, শিবিরের কোনো মানবাধিকার ছিল না, এটাই হলো আমরা এখানে আপনার সাথে দেশের পক্ষে কথা বলেছিলাম। শিবির শব্দ হয়ে বাংলাদেশে যে করা বাংলাদেশের ট্রেন্ডে পরিণত হয়েছে। আমরা সারা ট্রেন্ড নিয়ে কথা বলেছিলাম, আমরা বাংলাদেশে নিয়ে কথা বলেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন রাতের এরপরে আমরা এখানে মূলত আমরা এই আন্দোলনে অসংখ্য সাহসী চিত্র আমরা দেখতে, এই পুরো দেওয়ালটা হলো সাহসের চিত্র আমরা দেখতে পাই। দেখেন আবু সাইদের মতো আরেকজন ভাই, তিনি প্যালেস্টাইনের পতাকা ঘাড়ে দিয়ে হাত উঁচু করে দাঁড়িয়েছে, আমরা রাস্তা করে দেখতে পাচ্ছি। আমরা একটি বোনকে দেখতে পাচ্ছি, তিনি পুলিশের ভ্যানের সামনে মার্চ ফর জাস্টিসের দিনে পুলিশের ভ্যানের সামনে দাঁড়িয়ে গিয়েছিল। আমরা এখানে অসংখ্য সাহসের চিত্র দেখতে পাবো। আমরা দেখতে পাবো যে সাহসী চিত্র, সাহসী ভূমিকা যারা পালন করেছিল তাদেরকে। দর্শক আপনারা ভিডিওটা দেখলেন, এরপর আপনাদের এখন যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে যে জুলাই আগস্ট বিপ্লবের স্মৃতি ধরে রাখতে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা সহসভাপতি ও দলীয় মুখপাত্র জনাব রাশেদ প্রধান ছাত্র শিবিরের প্রতি প্রত্যাশা ব্যক্ত করেছেন। তো চলুন জাকপার সহসভাপতি রাশেদ প্রধান কি বলেছেন শিবির নিয়ে এবং তিনি ঘুরে ঘুরে দেখে কি বুঝলেন, চলুন সেই ভিডিওটা দেখে আসি। সারা বাংলাদেশে জুলাই আগস্টের বিপ্লব, এটাকে যে একটা ঘরের ভিতরে তুলে ধরা, নিঃসন্দেহে এটা একটা চমৎকার উদ্যোগ এবং আমাদের সবার এইটার সাথে সামিল হওয়ার প্রয়োজন। এবং এই একদিন দুই দিনের জন্য নয়, আমি যেটা মনে করি সেটা হচ্ছে এটাকে যদি পার্মানেন্ট কোনো জায়গায় এভাবে রাখা যেত, মানে এত নিরপেক্ষভাবে জিনিসটাকে আয়োজন করেছে ইসলামী ছাত্র শিবির, এটা প্রশংসার দাবিদার। এটা শুধুমাত্র জামাত শিবির কেন্দ্রিক তাই নয়, পুরো আন্দোলনটাকে, বিপ্লবটাকে একসাথে তুলে আনার যে বিষয়টা, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং আমি মনে করি এইটার মাধ্যমে আমাদেরও একটা ফিল্টারিং হওয়া উচিত। এই যে জনগণের যে ধারণা, একটা ভুল ধারণা আছে শিবির সম্পর্কে গণমাধ্যমের অপপ্রচারের কারণে, এখানে এসে সবার দেখা উচিত যে শিবিরও নিরপেক্ষ। এবং সবাই যখন ক্ষমতায় যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে, সেই সময় শিবির বিপ্লবটাকে তুলে আনছে। এই ফিল্টারিং এর মাধ্যমে শুধুমাত্র শিবির আয়োজন করেছে দেখে কেউ যদি এটা পছন্দ না করে, তাহলে আমি বলবো সে বাংলাদেশকেই পছন্দ করে না। অতএব সবাইকে আমি আহ্বান জানাই এই চিত্র প্রদর্শনী এসে দেখার জন্য। দর্শক আপনারা ভিডিওটা দেখলেন, এখন আপনাদের দেখাবো হচ্ছে দুইজন দর্শনার্থীর অভিমত, তারা কি বলেছেন। চলুন সেই দুইজনের অভিমতটা দেখে আসি। আমি ব্যক্তিগতভাবে এখানে আসার আগেই বুঝতে পারিনি যে এই এত অনিন্দ সুন্দর বা এত চমৎকারভাবে ৩৬শে জুলাইকে তুলে ধরছে ছাত্র শিবির, এটাকে এখানে না আসলে আমি হয়তো বুঝতে পারতাম না। তো এখানে এসে আমরা প্রত্যেকে ইমোশনাল হয়ে গিয়েছি। আমরা যে আন্দোলন করে এসেছি, এই আন্দোলনে মনে হয়েছে যে আমরা আমাদের সেই পূর্বে ফিরে আমরা ৩৬শে জুলাই মাসে আমরা ফিরে চলে গিয়েছি। আমি আহ্বান জানাবো যে এই আয়োজন আপনারা যাদের সামর্থ্য আছে প্রত্যেক এলাকায় হোক, প্রত্যেক অঞ্চলে হোক, যাতে করে ৩৬শে জুলাইয়ের যে দাবিটা, ৩৬শে জুলাইয়ের যে জজবাটা, ৩৬শে জুলাইয়ের যে চাওয়াটা, এটা যেন আমরা আমাদের হৃদয়ে ধারণ করতে পারি। এই চেতনাটাকে আমরা যেন হৃদয়ে ধারণ করতে পারি। যদি আমরা এটা করতে পারি, তাহলে আমাদের জুলাইয়ের বিপ্লব সাকসেস, জুলাইয়ের বিপ্লব আমাদের সফলতা পাবে। আয়োজনটা যেখানে হচ্ছে ন্যাশনাল মিউজিয়াম, জাতীয় জাদুঘর শাহবাগ, এই শাহবাগে তো আমরা ১৩ সালে ফ্যাসিবাদের প্রতিধ্বনি শুনেছিলাম, কিন্তু আজকে সেই শাহবাগে দাঁড়িয়ে ইসলামী ছাত্র শিবিরের এই অনবদ্য আয়োজনটি প্রমাণ করে কোরআন শরীফের সেই আয়াত যে সত্য সমাগত, মিথ্যা অপসারিত এবং
মিথ্যার পতন অবশ্যম্ভাবী। ওয়াকুলজা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। দর্শক, আপনারা দুইজন দর্শনার্থীর অভিমতের কথা শুনলেন। তো এখন আমি আপনাদের যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে যে এই ৩৬শে জুলাই ফেমে বন্দি করার পর সব কিছু রেডি হওয়ার পরে উদ্বোধন করেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ভাই। তো সেখানে তিনি সংক্ষিপ্ত একটা বক্তব্য দিয়েছেন, চলুন সেই বক্তব্যের ভিডিওটা দেখে আসি। এমন একটি সময় এসে বাংলাদেশে দাঁড়িয়েছি যখন বাংলাদেশ নিয়ে দেশ এবং বিদেশ থেকে ষড়যন্ত্র করা হচ্ছে এবং সেই ষড়যন্ত্রের মাত্রা প্রত্যেক দিনই এক এক দিনের চাইতে আরো বেশি গতিশীল হচ্ছে। আমরা যদি আমাদের ইতিহাস দেখি, আমরা যদি এই বাংলার ইতিহাস দেখি, তাহলে আমরা এটা দেখতে পাই যে আমাদের এই বাংলায় আমাদের ইতিহাসই সমৃদ্ধ ইতিহাস। এদেশে আরব বণিকদের মাধ্যমে ইসলাম এসেছে এবং সেই ইসলামকে এই দেশের জনতা, এদেশের মানুষ খুব সহজে গ্রহণ করেছে এবং ইসলামের সাথে সম্পৃক্ত সভ্যতা সংস্কৃতিকে খুব সহজেই এদেশের মানুষ, জনগণ গ্রহণ করেছে। আমরা ১২০৪ সালে সেনাপতি বখতিয়ার খলজির জয়ের মাধ্যমে, গৌর লখনতী জয়ের মাধ্যমে এদেশে ইসলামের যাত্রা রাষ্ট্রীয়ভাবে শুরু হয়। আমরা আমাদের সেই ইতিহাসগুলো যখন দেখি তখন আমাদের এইটাই মনে হয় এই জাতির গঠনের ক্ষেত্রে আমাদের মুসলিম শাসক শ্রেণী, দায়ী, সাধক, প্রচারক, তাদের ভূমিকাটা সবচাইতে বেশি ছিল। ব্রিটিশদের আগ্রাসনে ২০০ বছরে পিছিয়ে থাকা এই বাংলার মুসলমানদের মুক্তির আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল এই জাতির সবচাইতে সেরা সন্তান, মুসলিম সন্তানরাই নেতৃত্ব দিয়েছিল এবং ব্রিটিশদের কবল থেকে বাংলাদেশকে স্বাধীন করা, এই বাংলাকে স্বাধীন করা, পুরো এই উম্মাকে স্বাধীন করার নেতৃত্ব দিয়েছিল মুসলমানগণ। সেই ইতিহাস আমাদের কাছে স্পষ্ট। কাজেই আমরা যদি দেখি পাকিস্তান ৪৭-এর পাকিস্তান সৃষ্টির ইতিহাসও আমাদের সেই মেসেজটাই দেয়, এই জাতি নিজস্ব সভ্যতা, সংস্কৃতি এবং মূল্যবোধের মাধ্যমেই এই নতুন একটি জাতির সৃষ্টি হয়। সেই জাতির পাকিস্তান থেকেই জন্ম হয়েছে আমাদের একটি দেশ যার নাম বাংলাদেশ। আমরা সেই বাংলাদেশ আমরা যদি দেখি মুসলমানদের এই বাংলার যে ভূমিকাগুলো ছিল, সেই ভূমিকাগুলো আমাদেরকে সেই মেসেজ দেয় যে মেসেজটি আমাদের শিক্ষা এবং সংস্কৃতির সাথে লেগে আছে। এই বাংলার শিক্ষা এবং সংস্কৃতির প্রচারে সবচাইতে বেশি ভূমিকা রেখেছে মুসলমানগণ। মক্তব প্রতিষ্ঠিত হয়েছে, যে মক্তবের শুধুমাত্র মুসলিম সন্তানরাই যেতে পারতো না। শিক্ষা ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে, যে শিক্ষা ব্যবস্থায় বৈষম্যহীন সকল ধর্মের মানুষ গিয়ে সেখান থেকে শিক্ষা গ্রহণ করত। এরকম একটি বাংলাদেশ যাত্রা শুরু করেছিল। আমরা যদি দেখি আমাদের স্থাপত্য শিল্প, আমরা যদি দেখি শিক্ষা এবং জ্ঞান চর্চার ক্ষেত্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, বাংলাদেশে যে প্রতিষ্ঠানগুলো তৈরি হয়েছিল, আমরা যদি বলি বিভিন্ন জায়গায় মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সম্প্রসারণে, মাদ্রাসা, পাঠশালা, আরবি ফার্সি সাহিত্যের চর্চার জন্য যে প্রতিষ্ঠানগুলো তৈরি হয়েছিল, সেই সকল প্রতিষ্ঠান মুসলমানদের হাতে গড়া প্রতিষ্ঠান ছিল এবং সেখানে কোনো বৈষম্য ছিল না। সেখানে সকল দল, বল, ধর্ম, চিন্তা, চেতনা নির্বিশেষে মানুষরা সেখান থেকে জ্ঞান অর্জন করতেন, সভ্যতা সংস্কৃতির চর্চা করত। সাহিত্য এবং ভাষার ক্ষেত্রে সবচাইতে বেশি ১৭৫৭ সাল পর্যন্ত যে ভূমিকাটা ছিল, ১৭৫৭ সালের পর থেকে নিয়ে ৪৭ পর্যন্ত আমাদের এই উপমহাদেশে, বিশেষ করে বাংলায় সাহিত্য সংস্কৃতি চর্চার সবচাইতে ব্রিটিশদের প্রতিবন্ধকতা ছিল। এর পেছনে একটি আধিপত্যবাদী শক্তি কাজ করেছে, যারা এখনো আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হস্তক্ষেপের নীল নকশা করেই যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। প্রিয় উপস্থিতি, আমরা যদি দেখি ৪৭, ৫২, ৭১ এই সব কিছুতেই সবচাইতে বেশি ভূমিকা রেখেছে এদেশের মুসলিমরা, এদেশের জনগণ, বিশেষ করে মুসলমানগণ, তাদের ভূমিকা ছিল সবচাইতে বেশি। আসুন আমরা আমাদের সেই ইতিহাস, আমাদের সেই ত্যাগ, আমাদের পূর্বপুরুষরা যে নজির স্থাপন করে গেছে, আমরা সেটাকে নিজেদের ভিতরে ধারণ করি।
আসুন আমরা যদি বলি স্বাধীনতা পরবর্তী 1971 সাল এবং 24-এর আগের ঘটনাগুলো যদি একটু দেখি, তাহলে আমরা দেখতে পাই যে বাংলাদেশ সৃষ্টি হওয়ার পরেই সর্বপ্রথম শেখ মুজিবুর রহমান বাকশাল প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই জাতির কণ্ঠস্বরকে রুদ্ধ করেছিল এবং জাতির অগ্রযাত্রাকে তারা নষ্ট করে। আমরা যদি দেখি এরপরে স্বৈরাচারের উৎপত্তি হয়েছে, স্বৈরাচারের কবলে জাতিকে নিষ্পেষিত হতে হয়েছে, স্বৈরাচার একটি জাতিকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করেছে। এরপর আমরা যদি দেখি সর্বশেষে যদি 2009 থেকে এখন অবধি পর্যন্ত যদি আমরা দেখি, তাহলে দেখতে পাই 2009 সাল থেকে শুরু করে আমরা আমাদের দৃষ্টিতে প্রথমেই দেখি পিলখানা হত্যার মধ্য দিয়ে এদেশের দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদেরকে হত্যা করা হয়েছে। ইতিহাসে সাক্ষী 36 ঘন্টার ব্যবধানে এদেশের 54 জন সেনা ঊর্ধ্ব কর্মকর্তা সহ বিভিন্ন পর্যায়ের 74 জন কর্মকর্তাকে 36 ঘন্টার ব্যবধানে হত্যা করা হয়েছে। যুদ্ধের ক্ষেত্রেও এরকম কোন দেশের নজির রাখতে পারেনি, যেটা স্বৈরাচার হাসিনা এবং তার দোসররা এবং আধিপত্যবাদী শক্তির অনুকরে আমাদের সেই দেশপ্রেমিক সৈন্যদেরকে তারা হত্যা করেছে। আমরা যদি দেখি সবচাইতে বেশি ষড়যন্ত্র করা হয়েছে বিগত 15.5 বছরে আমাদের শিক্ষা অঙ্গনকে ধ্বংস করা হয়েছে, শিক্ষার সংকট তৈরি করা হয়েছে, শিক্ষা অঙ্গনকে সন্ত্রাসীদের জায়গায় পরিণত করা হয়েছে, ছাত্রদের হাতে অস্ত্র মাদক থেকে শুরু করে নানাবিধ দেশ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত করার মধ্য দিয়ে আমাদের এই প্রজন্মকে ধ্বংস করা হয়েছে। আমরা বলে এসেছি আমাদের শিক্ষায় এমন সংকট তৈরি হয়েছে, আমাদের এই প্রজন্ম যেন আধিপত্যবাদীদের বিরুদ্ধে নিজেদের মেরুদণ্ডকে দাঁড় করিয়ে কথা না বলতে পারে, সেই ষড়যন্ত্রটি তারা করে এসেছে। আমরা যদি দেখি, আমরা দেখতে পাই 24-এর আগে শাপলা চত্বর আমাদেরকে পীড়া দেয়। শাপলা চত্বরের নিরীহ মাদ্রাসার স্টুডেন্টদেরকে রাতের আধারে হত্যার পরে মিডিয়াতে পুনরিতভাবে তারা স্বীকৃতি দিয়েছে তারা কিভাবে শাপলা চত্বরের হত্যাকাণ্ড ঘটিয়েছে। কাজেই এই সকল ঘটনা 24-এর আগে 71-এর পরে সংগঠিত হয়েছে। আমরা দেখেছি অর্থ কেলেঙ্কারি, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করে বিদেশে নিজেদের বাড়ি, নিজেদের আরেকটি আবাসস্থল গড়ে তুলেছে এবং আয়েশি জীবন যাপনে ব্যস্ত, যার যে দৃশ্য আমরা এখন দেখতে পাই, এটা হলো আমাদের 24-এর আগের দৃশ্য। আমরা যদি আপনাদেরকে বলি আমাদের সংস্কৃতি স্বাধীনতার 54 বছরে পদার্পণ করলেও আমরা আমাদের সংস্কৃতির কোনো সেই মানের সমৃদ্ধি দেখি নাই, বরং অন্যদের দ্বারা প্রভাবিত, অন্যদের থেকে নেয়া, অন্যদের থেকে গ্রহণ করা, অন্যদের থেকে ধার করা বস্তা পচা সংস্কৃতি দিয়ে আমাদের যুবক কৈশোর এবং আমার উম্মাকে ধ্বংসর এক ষড়যন্ত্র তারা করে আসছে। প্রিয় উপস্থিতি, আমি যদি আপনাদেরকে বলি তাহলে বলতে পারি 24-এর আগে মিডিয়ার স্বাধীনতা ছিল সবচাইতে বেশি কম। মিডিয়ায় কেউ স্বাধীনভাবে কথা বলতে পারতো না, কোনো ব্যক্তি মত প্রকাশের সেই সুযোগটা পায়নি। যখন আমরা স্পেশালি ইসলামী ছাত্র শিবির এবং সেই ফ্যাসিবাদ বিরোধী শক্তি যারাই ছিল, যখনই তারা তাদের বিরুদ্ধে কথা বলেছে, তখনই তাদেরকে গ্রেফতার, জুলুম, নির্যাতন, রিমান্ডের নামে নানা জুলুম এবং নির্যাতন শিকার হতে হয়েছে। আমরা দেখতে পেয়েছি এদেশে যারা দিন চর্চা করত, যারা দিনকে ধারণ করত, যারা নিজেদের ভিতরে দিনই চর্চা প্রসার করত, সেই আলেম শ্রেণীদেরকে নির্মমভাবে ধরা হয়েছে, হত্যা করা হয়েছে, ফাঁসিতে নেওয়া হয়েছে, তাদেরকে কারাবন্দী করা হয়েছে। তাদের জুলুম নির্যাতনের বিভৎস চিত্র আমাদের কাছে স্পষ্ট। কাজে একটি জাতি কিভাবে ফ্যাসিবাদী শক্তিকে ফেস করে 24-এর বিজয় এসেছে, এটা আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো শুধুমাত্র আমাদের আবু সাইদরা মুগ্ধ, ওয়াসিম, শান্ত, যারা সূচনা করেছিল আবু সাইদের সেই সূচনা দিয়েই 24-এর সেই ফ্যাসিবাদীদেরকে এদেশ থেকে বিতাড়িত করার যাত্রা শুরু হয়েছিল। আমরা যদি দেখি সেই আন্দোলনে সকল দল বল নির্বিশেষে সবাই অংশগ্রহণ করেছে, কিন্তু এই কথা স্পষ্ট, এখানে কোনো একক দলের
কোনো ভূমিকা ছিল না, ছাত্র জনতার দ্বারা এই বিপ্লব সাধিত হয়েছে। আজকে আমরা দেখতে পাচ্ছি একটি শক্তি, একটি চক্র এখনো সেই বিপ্লবকে প্রতি বিপ্লবে পরিণত করার ষড়যন্ত্রে লিপ্ত আছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের শহীদদের সেই ত্যাগ, শহীদদের সেই আত্মত্যাগ, আহত পুঙ্গত্ব বরণকারীদের সেই ত্যাগকে ধারণ করার মতো শক্তি আমাদের এই প্রজন্মের অনেক ব্যক্তিরাই সেই প্রজন্মের সেই ত্যাগকে স্বীকৃতি দিতেও অনেক ক্ষেত্রে তারা দ্বিধাদ্বন্দ্বে ভোগেন। আমরা আজকের এই 24-এর এই বিপ্লবোত্তর এই প্রদর্শনীতে সে কথাই বলতে চাই যে যেখানে মা তার সন্তানকে কোলে নিয়ে ময়দানে নেমেছিল, লাশ দেখে মা তার সন্তানকে লাশ হিসেবে দেখার স্বপ্ন নিয়ে, তার সন্তানকে শহীদ করার স্বপ্ন নিয়ে মাঠে এসেছিল, সেই দেশের সেই আন্দোলনের সেই স্পিরিটকে আমরা কেন আজকে ভুলে যাচ্ছি? কেন আমরা সেই স্পিরিটটাকে ধারণ করতে পারছি না? প্রিয় উপস্থিতি, আমি যদি বলি 24-এর সেই স্পিরিটটাকে আমাদের ধারণ করা এখন সময়ের দাবি। আমরা যদি 24-কে ভুলে যাই তাহলে প্রায় 2000-এর অধিক যে শহীদ, লক্ষ লক্ষ ছাত্র জনতা যেভাবে আত্মত্যাগ করেছে, তাদের সাথে নির্মম বিশ্বাসঘাতকতা ছাড়া আর কিছুই আমি দেখি না। কাজেই আমাদের এই প্রজন্মকে 24-কে ধারণ করতে হবে, 24-এর স্পিরিট আমাদের লালন করতে হবে এবং ফ্যাসিবাদের জুলুমের বিদায়টা আরো অনেক সময় নিয়ে আমাদেরকে দেখতে হবে যে তারা এখনো বিভিন্ন ছদ্মবেশে আমাদের উপর চেপে বসে আছে। তাদেরকে বিদায় দিতে হলে আমাদের আরো বেশি ঐক্যবদ্ধতার সাথে মাঠে থাকতে হবে। আমি যদি আপনাদেরকে বলি, এখনো এই মুহূর্তে এই গণহত্যার কোনো বিচারের দাবি ঠিক সেইভাবে উঠেনি। এখনো যারা 24-এর গণহত্যাকারী, তারা বুক ফুলে রাজপথে তারা হেঁটে যায়, তারা কর্মসূচি দেয়, তারা অবস্থান করে, অথবা দেশের বাইরে থেকে তারা 24-এর গণহত্যার বিপরীত মেসেজ জাতির ভিতরে দিয়ে বিভ্রান্ত সৃষ্টি করার ষড়যন্ত্র করে যাচ্ছে। অথচ 24-এর হত্যার বিচার এখনো সেইভাবে জোরালো হয়নি। আমরা স্পষ্ট করে ইসলামী ছাত্র শিবির সেই দাবি পেশ করতে চাই, অন্তত আজকের এই প্রদর্শনী থেকে 24-এর যারা হত্যার সাথে সম্পৃক্ত, গণহত্যার দোষে দোষী দল হোক ব্যক্তি হোক, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে, বিচার কার্যকর করতে হবে। আমরা যদি দেখি আমাদের এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের অনেক ব্যক্তিও 24-এর সেই স্পিরিটকে সেইভাবে ধারণ করে না যেভাবে ধারণ করার কথা ছিল। যদি তারা ধারণ করত তাহলে অবশ্যই 24-এর গণহত্যার বিচারে তাদের দৃষ্টি যেত। এখনো আমরা সেই দৃষ্টি দেখি না। কাজেই আমাদের সেই দিকে সতর্ক থাকতে হবে। আমি একদম শেষে বলতে চাই, আমাদের এখনো অনেক পথ যেতে হবে, আমাদের এখনো অনেক কিছু করতে হবে। আমাদের সেই দীর্ঘ পথ চলার প্রস্তুতি যদি ঐক্যবদ্ধভাবে আমরা সেই প্রস্তুতি না গ্রহণ করতে পারি, তাহলে ফ্যাসিবাদ ভিন্ন রূপ নিয়ে আবারও আমাদের উপরে, জাতির উপরে চেপে বসতে পারে। আসুন আমরা সেই বৈষম্যহীন দাসত্বের করাল থেকে নিজেদের এই জাতিকে মুক্ত করার জন্য নতুন এক বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে কাজ করি। আল্লাহ যেন আমাদের সেই সুযোগ দান করেন। আপনারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন, ইসলামী ছাত্র শিবিরের অন্যান্য সাধারণ এবং সাংবাদিক বন্ধুগণ, অভিভাবক শ্রেণী, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবং ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে আয়োজিত আজকের এই ফ্রেমেবন্দি 36শে জুলাই অভ্যুত্থান পূর্বপর ফ্যাসিবাদ বিরোধী প্রদর্শনী, আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন ঘোষণা করছি। আমাদের সকলে ঘুরে ঘুরে দেখার মাধ্যমেই মূলত সেই উদ্বোধনী যাত্রা শুরু হবে। সবাইকে ফ্রেমে বন্দি এই আলোকচিত্র ঘুরে ঘুরে পুরো চিত্র দেখার আহ্বান রেখে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আপনারা মঞ্জুরুল ইসলাম ভাইয়ের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন। তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনাদের প্রতি বিশেষ অনুরোধ, এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে বাংলার জনগণ বুঝতে পারে যে শিবির কি জিনিস। শিবির যেগুলো করে দেখায় এই ছাত্রদল বলেন বা অন্যান্য ছাত্র সংগঠন সেগুলো কল্পনা করতে পারে না। শিবির যে এই আলোকচিত্রটা তৈরি করেছে, 36শে জুলাই যে ফেমে বন্দি করেছে, এটা শুধু দেশে না বিদেশি পর্যন্ত এটা নিয়ে রিপোর্ট হয়েছে এবং এটা নিয়ে মানে টেলিভিশনে খবর হয়েছে। তো শিবিরের বিরোধিতা করতেছে এবং গতকালকে দেখেছেন যে ছাত্র দলের সভাপতি রাকিব সে বলেছে শিবির নাকি ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে, জনপ্রিয়তা নাকি কমে যাবে শিবিরের।
তো শিবিরের জনপ্রিয়তা কমবে না, কারণ শিবির কোনো মানুষের দেওয়া মতবাদ তারা প্রতিষ্ঠা করতেছে না। শিবির আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিন কায়েম করার জন্য এই জমিনের লড়াই করতেছে। তো দর্শক, এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।